ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, অন্তর্বর্তী সরকারের 6 মাসে অর্থনীতির প্রাপ্তি কী। এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান, আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, এবং আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি রিজওয়ান রহমান। আপনাদের তিনজনকেই স্বাগত। অন্তর্বর্তী সরকারের 6 মাসে অর্থনীতির প্রাপ্তি কী, এই বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই রেজওয়ান রহমান আপনাকে দিয়ে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক প্রত্যাশা ছিল নতুন সরকারের কাছে। ঘুষ, দুর্নীতি, অনিয়মের কথা যেগুলো আমরা শুনি সেগুলো ধীরে ধীরে পরিবর্তন হবে। কতটা হলো আসলে 6 মাসে? পরিবর্তন হয়েছে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে। ঘুষ দেওয়া বন্ধ হয়নি বা দুর্নীতি বন্ধ হয়নি। এটা আনফর্চুনেট। হয়তো আমরা একটা সময় ব্যবসায়ীরা পয়েন্ট এতে ঘুষ দিত, এখন পয়েন্ট বিতে ঘুষ দিচ্ছে। তো ওরকম কোনো সুফল আমরা দেখতে পাচ্ছি না। তবে অ্যাজ দি মোস্ট রেজিলিয়েন্ট প্রাইভেট সেক্টর, আমি মনে করি সাউথ ইস্ট এশিয়ায় বাংলাদেশ ইজ বাই ফার দি মোস্ট। উই আর অলওয়েজ হোপফুল। যতই খারাপ সময় যাক, আমরা বেসরকারি খাত সবসময় যে কোনো বাধা পেরিয়ে উই হ্যাভ ক্রিয়েটেড আ সাকসেস মডেল। তা আমাদের ডিমান্ড তো আসলে খুব বেশি কিছু না, আমাদের ডিমান্ড হচ্ছে স্থিতিশীলতা। আপনি 6 মাসের আলোচনা করছিলেন, 6 মাসের মধ্যে আমরা হয়তো সেরকম আইন শৃঙ্খলার খুব একটা সুফল দেখতে পাইনি। এইটার কারণ ওয়েদার ইট ইজ ল্যাক অফ কোঅর্ডিনেশন অর পলিটিক্যাল সাপোর্ট অর এনিথিং অফ দ্যাট সর্ট, আমরা এটার বিশ্লেষণ করতে পারবো না। এইটার বিশ্লেষণ আজকে রাজনীতিবিদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, আমাদের সামরিক বাহিনী বলেন, যারা আছেন সরকারের সাথে একটা সামঞ্জস্যতার মধ্যে এসে এইটা নিয়ে আপনারা দেখছেন যে প্রতিনিয়ত বিভিন্ন মহলের ব্যবসায়ীরা বারবার এখানে ছুটছে এখানে ছুটছে। ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যে ঝামেলাটা ছিল সেটা পুরোপুরি চলে গেছে কিনা আমরা এখনও বলতে পারছি না। তারপরে কিন্তু জায়গায় জায়গায় কিছু ঝামেলা হচ্ছে। সেদিন দেখলাম এক ফ্যাক্টরির কর্মী আরেক ফ্যাক্টরিতে আগুন দিচ্ছে। এই ধরনের কিছু অনিশ্চয়তা থাকে। এইটাতে ব্যবসায়ীরা যতই কনফিউজ, যত অনিশ্চয়তার মধ্যে থাকে, তারা কিন্তু তাদের এক্সিস্টিং ক্রেডিট গ্রোথটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথে তো প্র্যাকটিক্যালি স্ট্যাগনেন্ট। এই মুহূর্তে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন নতুন করে বিনিয়োগ করা কি উচিত কিনা, হ্যাঁ, এই ধরনের একটা ডিস্ট্রেসড মার্কেটে কিন্তু বিনিয়োগ করা মাঝে মাঝে খুব সুফল পাওয়া যায়। কিন্তু আমরা কিন্তু যেহেতু ল অ্যান্ড অর্ডারটা স্টেবল না, বা এক একজন এক এক সময় এক একটা দাবি নিয়ে আসছে, কিছু কিছু দাবি অবশ্যই যৌক্তিক, আবার কিছু কিছু দাবি বেশ হাস্যকর। তো তখন এই কনফিউশন যখন থাকে তখন কিন্তু আমরা একটু পেছপা হয়ে যাই। আমরা যদি পেছপা হয়ে যাই, অটোমেটিক্যালি বিদেশি বিনিয়োগের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। আমি যে বিষয়টা মূলত জানতে চাই যে অতীত সরকারের সময়ও দেখেছি ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে রাজস্ব বোর্ড এবং বিশেষ করে বন্দর ব্যবস্থাপনা, এগুলো নিয়ে অনেক অভিযোগের কথা আমরা শুনেছি। তো প্রত্যাশা করা হচ্ছিল যে, বা এই সরকার শুরু থেকেই বলেছে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, সেগুলোকে আসলে স্ট্রেনথেন করাটাই হচ্ছে তাদের প্রথম প্রায়োরিটি। তো এই 6 মাসে সেই জায়গায় কতটুকু উদ্যোগ আপনারা দেখলেন, বা দৃশ্যত কোনো পরিবর্তন হয়েছে কিনা? আমার ব্যক্তিগত মতামত, সম্পূর্ণ ব্যক্তিগত, কোনো প্রাতিষ্ঠানিক না। আমি হয়তো মনে করেছিলাম যে নতুন সরকার যখন এসছে, আমরা সবাই কিন্তু প্রত্যেক স্তরের মানুষ আশাবাদী ছিলাম। আমরা মনে করেছিলাম যে না, এই সরকার মনে হয় যে সংস্কারের যে কথাগুলো বলছিল, তো এনবিআরের ক্ষেত্রে বা বেসরকারি খাতে কিছু সংস্কার যেগুলো প্রয়োজন, সেখানে আমরা মনে করেছিলাম যে অটোমেশনের উপরে একটা জোরালো দাবি, যেটা ব্যবসায়ীদের আজকে দীর্ঘ কয়েক দশক ধরে ছিল, সেটা নিয়ে কিছু আলোচনা দেখতে পাবো। কিন্তু দেখতে পেলাম কিছুদিন আগে 42টা আইটেমে ভ্যাট বাড়িয়ে দিলেন আপনি। আবার এখানে আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, একদিকে টাকা ছাপাচ্ছেন। আসলে আমরা এটাই বুঝতে পারছি না যে কে কার সাথে কমিউনিকেট করে, কোঅর্ডিনেট করে কাজগুলো করছে। এক একজন কিন্তু এক একজনের মতো কাজ করছে। বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে হয়তো মূল্যস্ফীতি কমানোর জন্য, কিন্তু আরেকটা মন্ত্রণালয় এমন একটা সিদ্ধান্ত দিচ্ছে, বা এদিক থেকে এনবিআর একটা সিদ্ধান্ত দিচ্ছে, যেটাতে আপনি মূল্যস্ফীতি বাধাগ্রস্ত হবে, মানে কমানোর ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। এই ধরনের ল্যাক অফ কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আমরা তখন আসলে যেটা বলি যে আপনি 6 মাসে
অনেক কিছুই করা যায়, আবার 6 মাসে অনেক কিছু করা যায় না। যেমন ফর এক্সাম্পল আপনি কনস্টিটিউশনাল রিফর্ম করছেন, এটা দীর্ঘ সময়ের কাজ, এটা আমরা জানি, এবং এটা হওয়া উচিত, ইয়েস অফকোর্স হওয়া উচিত, বাট এটা ওভারনাইট হবে না। এটা একটা প্রক্রিয়াধীন একটা কাজ চলতে থাকবে। প্রতি 10 বছর তো 40 বছর আগে বাংলাদেশ যেরকম ছিল সেই বাংলাদেশটা আজকে নেই। আমরা তো এখনও ওই আপনার কোম্পানিজ অ্যাক্ট 94-এর উপরে চলতেছি, তো এটা তো 94 কোথায়, 2024-ও পার হয়ে গেল। আপনার কাছে আবারও আসবো, আরও শুনবো। সৈয়দ মাহবুবুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে ব্যাংক খাতেই আসলে আমরা দেখেছি কিছু দৃশ্যমান উদ্যোগ শুরুতেই নেওয়া হয়েছিল, কতকগুলো দুর্বল ব্যাংকের বোর্ড ভেঙে দিয়ে নতুন করে দেয়া, কিন্তু প্রাতিষ্ঠানিক পরিবর্তন এবং কাঠামোগত পরিবর্তনের যে উদ্যোগ, সেটি আসলে কতটুকু নেওয়া হয়েছে? না, যেটা রিজওয়ান বলছিল আসলে ওটা তো সত্যি কথা। আমরা একটা হচ্ছে যে 15 বছর যা কিছু হয়েছে সেটা আসলে ওভারনাইট চেঞ্জ করা যায় না। একটা হচ্ছে মানুষের অ্যাটিটিউড, টেক্সচার, যেটা সোসাইটি যেটা হয়েছে, কেন পুরো মানে ইনস্টিটিউশনগুলো সব অ্যাবসলুটলি গট কারাপ্টেড অথবা অ্যাবসলুটলি ধ্বংস করে দেওয়া হয়েছে। তো কেন এখন যদি আপনি মাথাও চেঞ্জ করেন কিন্তু ভিতরে যে নিচের যেগুলো আছে সেগুলো তো পরিবর্তন ব্যাপার আছে। কারণ আমি যদি কাজটা করতে চাই, ধরেন আমি বাংলাদেশ ব্যাংকের কথা বললাম, আচ্ছা যিনি গভর্নর এসছে ওনার কিন্তু অনেক বিজ্ঞ ব্যক্তি, ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে, নাম করে ম্যাক্রো ইকোনমিস্ট ছিলেন, আইএমএফে কাজ করেছেন। এখন উনি সব কিছু চাইলে করতে পারবেন, ওনার নিচের যারা আছেন সবাই মিলে কিন্তু কাজটা করতে হবে। এটা তো আর চেস গেম না, ইটস এ ফুটবল গেম, বা আপনি যেখানে কালেকটিভলি খেলতে হবে, সবাইকে কিন্তু ইনসিঙ্ক হতে হয়। কারণ আপনি যদি ইনসিঙ্ক না হন তাহলে তো আপনি যেটা আশা করছে সেটা পাবেন না। সেটা 6 মাস কেন 6 বছর পাবেন না যদি ভাবে হয়। এখন কামিং ব্যাক টু বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিগুলো, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে খারাপ হচ্ছে এটা অনেক দিন থেকে এটা আমরা জানি। 2008-9 সালে আমাদের এনপিএল ছিল 28 থেকে 22 থেকে 23 হাজার কোটি টাকা। এখন সেটা লাস্ট সেপ্টেম্বর হচ্ছে 2,85,000 কোটি টাকা, এবং এনপিএল হচ্ছে 17%। মাননীয় গভর্নর বলেছেন এটা 35% হবে, আসলে 35 না, এটা 40-45-এ চলে যাবে। এখন ধরেন সেটা তো এখন আপনাকে অ্যাভয়েড করতে পারবে না, ইটস ইনএভিটেবল, বিকজ যে অ্যামাউন্টের কথা বলা হচ্ছে এখন আমার 2,85,000 crore হচ্ছে অ্যাজ অফ সেপ্টেম্বর আমার এনপিএল। তার সাথে যদি সবাই বলা হচ্ছে 2.5 লাখ কোটি, আসলে 2.5 লাখ কোটি না, আরও অনেক বেশি আছে। কেন ইটস নট বেক্সিমকো বা এসালম না, তাদের অনেক অ্যাফিলিয়েটস আছে না, অনেক এলিজিয়েন্স ছিল ওই দলের প্রতি, তাদেরও তো অনেক লোন আছে, সেটা মিলে প্লাস রিস্ট্রাকচার লোন আছে, আপনার স্ট্রেস লোন আছে, সব কিছু যোগ করে কিন্তু অনেকটাই হয়ে যাবে। এখন ধরেন যে 10টা-11টা ব্যাংকের আপনার বোর্ডের চেঞ্জ হয়েছে, ফাইন চেঞ্জ হয়েছে, বাট বোর্ড চেঞ্জ করলে কি সব চেঞ্জ হয়ে যাবে? সেটা তো হবে না। আরেকটা যেটা মানুষের যে আস্থার যে ব্যাপারটা কিন্তু এসছে, সেটা কিন্তু এখনও কিন্তু আমরা ওটা কোনো পরিবর্তন কিন্তু হয়নি। ওই যে ধরেন ওখানে কিন্তু টেকনিক্যালি কিন্তু ব্যাংক রান হয়ে গেছে, বিকজ আপনি টাকা দিতে পারেন নাই। টাকা তো ব্যাংক রান মানে কি, আপনার সব টাকা তুলে ফেলা, তো টাকা যেহেতু ছিল না দিতে পারেন নাই, সো টেকনিক্যালি আই সে দ্যাট ব্যাংক রান হ্যাজ হ্যাপেন। এখন কি অবস্থা, এখন সেই ব্যাঙ্কগুলোর উপর আস্থা নেই, হয়তো কিছু ভালো ব্যাংক আছে সেখানে টাকাগুলো যাচ্ছে, কিন্তু ওভারঅল আপনি যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রির কথা বলেন, এখন ব্যাংকিং ইন্ডাস্ট্রি কার উপর কাজ করে? ব্যবসা নিয়ে কাজ করবে। আমি দেখুন আমার লোন গ্রোথ হ্যাজ কাম ডাউন টু দ্য লেভেল অফ 7.28 প্রাইভেট সেক্টরে। নামতে নামতে বলা হচ্ছে 2015 সালের পরে এই প্রথম এত নিচে নামেনি। তো আমি কাকে নিয়ে কাজ করব? আমাকে তো কাজ করতে হবে ব্যবসায়ীদের নিয়ে। এখন ব্যবসায়ীরা যদি ব্যবসা করতে না চান, উনি যদি সেই লেভেল অফ কনফিডেন্স না পান, এবং যদি লোকাল ব্যবসায়ীরা কনফিডেন্স না পায়, এফডিআই ফরগেট অ্যাবাউট এফডিআই, এমনি তো আমাদের এফডিআই নাই, তারপরে লোকাল ইনভেস্টমেন্ট যদি না হয়, তা আপনি ওরা কোত্থেকে আসবে? ওরা দেখবার ভাবে তোমার লোকাল ইনভেস্টারের প্রোটেক্টেড না, আমি কেন আসবো? সো অ্যাজ এ ব্যাংক আমি কোথায় ইনভেস্টমেন্ট করব? এখন যেটা হচ্ছে, আমরা কোথায় ইনভেস্টমেন্ট করছি? আমরা যে ইনভেস্টমেন্ট করছি গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টসে। এখন লিকুইডিটি তো আমার কিছু আছে। এখন ধরেন বাংলাদেশে বলা হচ্ছে আমাদের নাকি অনেক লিকুইডিটি আছে। ইয়েস, লিকুইডিটি উইথ সার্টেন ব্যাংকস, নট অ্যাক্রস দ্য ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি। সো এই ব্যাঙ্কগুলো এখন তারা হাউ দ্যার ম্যানেজিং লিকুইডিটি, সেটা হচ্ছে এইভাবে আমরা গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টে দিচ্ছি। যেহেতু একটা ছিল, এখন না রেপো আস্তে আস্তে 10-এ নেমেছে, কিন্তু তো 8, 8.5 ছিল। সো ব্যাংক মেড লট অফ মানি অন দ্যাট। তারা টাকা নিয়েছে, রেপো করেছে, আবার গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করেছে, সেভাবে কিন্তু হয়েছে। সো অ্যাজ এ হোল আপনি যদি বলেন ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি উই আর স্টিল গোয়িং থ্রু ডিফিকাল্ট টাইম। একটা হচ্ছে রিফর্মের কথা হচ্ছে, রিফর্ম কমিটি হয়েছে, একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনথেনিং প্রোগ্রামের আন্ডার একটা আছে, আর একটা হচ্ছে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি রিফর্ম চলছে, কিন্তু এখনও কিন্তু আমরা কোনো রকম পাইনি, আমরা যে কোনো রকম আউটকাম বা কিছু আমরা জানি কাজ চলছে, দৃশ্যমান এখন পাইনি। আমরা যেটা দেখেছি যে এক্সটার্নাল অ্যাকাউন্টসের ইমপ্রুভমেন্ট হয়েছে, রেমিটেন্স বেড়েছে, এক্সপোর্ট কিছুটা বেড়েছে,
ইম্পোর্ট কমেছে, আর ইম্পোর্ট কমা কি সবসময় ভালো জিনিস কেনে? সবসময় ভালো জিনিস না, বিকজ আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল মেশিন ইম্পোর্ট হচ্ছে, ওই যে আগেন ব্যবসায়ীদের কথা আসছে। সো ওইখানে কিন্তু আমরা কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। সো আমাদের ব্যাংকের গ্রোথটা কিন্তু গট স্ট্যাগনেটেড। আমি আপনার কাছে আবারও আসবো ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে কথাটি রিজওয়ান রহমান বলছিল যে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে মূল্যস্ফীতি কমানোর, আবার বিপরীত দিকে সরকারি যে আর্থিক প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, তারা আবার দেখা যাচ্ছে যে এমন কিছু পণ্যের উপর ভ্যাট বা কর আরোপ করছে যেটি আসলে মূল্যস্ফীতিকে উস্কে দেয়। এই যে সরকারের মধ্যেই দুটো প্রতিষ্ঠানের দুরকম নীতি তার মূল লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটায়, তো এই ধরনের উদ্যোগের পর আসলে কি বলা যায় যে খুব একটা সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে সরকার চলছে? ধন্যবাদ। আমার মনে হয় যে আমার দুই ফেলো আলোচক যে বললেন এটার মধ্যে সত্যতা আছে, কিন্তু সামষ্টিক অর্থনীতি বেশ জটিল। আপনাকে অভ্যন্তরীণ সঞ্চয় আহরণ করতে হবে, না হলে আবার আপনার ঋণের উপরে নির্ভরশীল হয়ে যাবেন। আবার আপনাকে মূল্যস্ফীতিও কমাতে হবে, তার কারণ হলো এটা বিনিয়োগের জন্য এবং মানুষের ক্রয় ক্ষমতার নিরিখে এটার একটা নেতিবাচক প্রভাব পড়ে। তো সুতরাং বিভিন্ন ধরনের ট্রেড অফ আছে, আমরা যেটা বলি আর কি। তো সেই দিক থেকে যদি দেখি তাহলে বৈপরীত্যমূলক মনে হতে পারে আপাত দৃষ্টিতে, কিন্তু এক একটা টার্গেট কিন্তু এক এক রকম হয় আর কি। আমি যদি দেখি যে এখন প্রবণতাগুলি কি, তাহলে মিশ্র, যেটা কিছুক্ষণ আগে আমার আলোচকরা বললেন, যে আমরা যদি এক্সটার্নাল সেক্টর দেখি তাহলে সেখানে কিছু আমরা ইতিবাচক প্রবণতা দেখছি। এক্সপোর্ট এটা প্রায় 13% মতো গ্রোথ আছে। আমাদের রেমিটেন্সে এখানে সর্বকালের মতো গ্রোথ হয়েছে, যেটার একটা ইতিবাচক ফলাফল হয়েছে রিজার্ভসে, যেটার কারণেই কিন্তু ইম্পোর্ট কিছুটা পিক আপ করছে। তো এটা হলো একটা দিক। সংকোচনমূলক মুদ্রানীতি যেটা পার্সু করছে, হ্যাঁ, এটাকে ডিমান্ড সাইড থেকে, এটা চাহিদার দিক থেকে এটাকে কিছুটা হয়তো সংকোচন করা সম্ভব এটার মাধ্যমে, কিন্তু আমাদের মতো দেশে এটার অনেক সীমাবদ্ধতা আছে। এবং একই সাথে আপনি দেখেন যে আমাদের তো এই প্রথম 6 মাসে 50,000 কোটি টাকার মতো কম আমাদের রেভিনিউ আসছে। এখন আমার তো এক্সপেন্ডিচারের মধ্যে অনেকগুলো আছে ইনবিল্ট, আপনি কমাতেই পারবেন। আমাদের রাজস্ব যে ব্যয় আছে তার মধ্যে শতকরা 80% হলো বেতন, ভর্তুকি, বিভিন্ন ধরনের এগুলো, ঋণ পরিষেবা, এই তিনটা তো আপনি কমাতে পারেন, ওইখানে শতকরা 80% চলে যাচ্ছে। কিছু কিছু ব্যয় তো আছে যেগুলো কমানো সম্ভব। আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে সরকারের ঊর্ধ্বতনরা, আমলারা বাড়তি ব্যয় করছেন, সেই ব্যয়গুলো কি আসলে অবশ্যই সেখানে সাশ্রয়ী হওয়ার কথা। এবং আমাদের যে প্রথম 6 মাসে, যে আমাদের গত বছর প্রথম 6 মাসে আমাদের, যদি আমি আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যদি বলি, তাহলে 62,000 কোটি টাকা ছিল, এটা 12,000 কোটি টাকা কমেছে। কিছুটা সাশ্রয় করার চেষ্টা করা হচ্ছে, একই জিনিস কমে আমরা যাতে করতে পারি, কিছু কাটছাঁটও করা হচ্ছে। সবটা মিলে এখন সবচেয়ে বড় যেটা বিনিয়োগের সাথেও সম্পর্কিত, ব্যাংকিংয়ের সাথে তো অবশ্যই, সেটা হলো মূল্যস্ফীতিটাকে কীভাবে আমরা কমিয়ে আনবো। এখন এটা ঠিকই যেটা রিজন বললেন, যে এই সময়টাতে আমরা যে অপ্রত্যক্ষ কর যে বাড়ালাম এবং যেটা নাকি মূল্যস্ফীতিকে আরও একটু উস্কে দিল, সেইটা না করে আমার মনে হয় যে প্রত্যক্ষ করের যে জায়গাগুলি আছে সেখানে যাওয়া। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমাদের অনেক লুপ হোলস আছে। আমাদের কত লক্ষ পয়েন্টে ভ্যাট দেয়া হয়, আর সরকার কত পয়েন্ট থেকে ভ্যাট পান, এটা তো একটা হিসাব আছে কিন্তু বড় ধরনের সেখানে। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে আমাদের যে করের যে বিস্তৃতি নেটে, সেই জায়গাটাতে আমাদের যেতে হবে। আমার মনে হয়েছিল যে একটা সুযোগ কিন্তু আমাদের ছিল, এই যে লুপহোলসগুলোকে প্লাগ করা, যারা নাকি কর না দিচ্ছেন তাদেরকে করের আওতায় নিয়ে আসা। আমরা কিন্তু সেই জায়গাটায় গেলাম না, আমরা ইজি, যেখানে নাকি সাধারণ মানুষের উপরে অপ্রত্যক্ষ কর দিয়ে দিলাম, ভ্যাট বাড়িয়ে দিলাম, সম্পূরক শুল্ক দিলাম। সুতরাং আমার মনে হয় যে সেখানে একটা আমি বৈপরীত্য দেখি। তবে এখানে দুটো জিনিস দেখা দরকার সামষ্টিক অর্থনীতি। একটা হলো যে প্রবণতা, আর একটা হলো ঝুঁকি আছে কিনা। প্রবণতায় মিশ্র এবং ঝুঁকি আছে, আমি এইভাবে দেখি। মিশ্র বললাম তার কারণ হলো যে কয়েকটাতে তো আমরা দেখলাম যে একটু ইতিবাচক। কারেন্ট অ্যাকাউন্ট কত সময় পরে পজিটিভ হলো, হ্যাঁ, ব্যালেন্স অফ পেমেন্টসের নেগেটিভটা কমেছে, ফরেন এক্সচেঞ্জের রিজার্ভসটা একটা স্থিতিশীল অবস্থা, পতন যেটা হচ্ছিল সেটাকে রোধ করা গেছে, এক্সচেঞ্জ রেট যেভাবে অবনমন হচ্ছিল
সেটা এখন 122 টাকার মধ্যে আছে। এটার ফলে আমদানিকৃত মূল্যস্ফীতিটা কিছুটা আমরা কমাতে পারবো। বাজার ব্যবস্থাপনা উন্নত করা, সরবরাহ, কিন্তু এগুলোর মধ্যে কিছু আছে স্বল্পকালীন, কিছু আছে মধ্যকালীন। সো দুই দিকে একটা যেটা আমি দেখছি সেটা হলো যে অনেক সময় আমরা আমদানি কত হয়েছে মূল্য দিয়ে পরিমাপ করছি, কিন্তু এইখানে কিন্তু একটা ভলিউমের একটা ব্যাপার আছে। আন্তর্জাতিক বাজারে বেশ কিছু পণ্যের কিন্তু ভলিউম কমেছে, এটার ফলে গ্রোথে এটা দেখা যায় না। রপ্তানিটা ভালো, কিন্তু রপ্তানি আমি যেটা দেখলাম সেটা হলো যে মূলত কিন্তু ভলিউম ড্রিভেন, প্রাইস কিন্তু আমরা ওই রকমভাবে পাচ্ছি না, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার বলি, ইউরোপিয়ান বাজার বলি। সো এইসব জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে লক্ষ্য নির্দিষ্টভাবে রপ্তানি বৈচিত্র্যকরণ, রপ্তানিতে ভ্যালু এডিশন, লোকাল বাড়ানো। আমি দেখলাম যে আমাদের এগ্রিগেট রপ্তানি যে হারে বেড়েছে, ভ্যালু এডিশনটা কিন্তু ওই হারে কিন্তু বাড়েনি। সেই জায়গায় আপনার কাছে আমি যেটি জানতে চাই মূলত একটি তো হচ্ছে যে সরকার তার গতানুগতিক যে কাজ সেটি যেমন একই সাথে করবে, তার সঙ্গে সঙ্গে 16 বছর ধরে যে উল্টো পথে আমরা হেঁটেছি সেটিকে আসলে ওই ট্রেনকে রাইট ট্র্যাকে নিয়ে আসার যে উদ্যোগ, সেই উদ্যোগ দিবে। সেই জায়গায় আসলে কতটুকু সফল হয়েছে অর্থনৈতিক খাতে? না, আমার মনে হয় যে যেরকম প্রত্যাশা, এখানে একটা প্রত্যাশারও একটা বিপ্লব হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র জনগণের আশা আকাঙ্ক্ষার বিপ্লব হয় না অগাস্টে, কিন্তু সেটার নিরিখে আমার মনে হয় যে এখানে আরও অনেক কিছু করার আছে। সংস্কার কর্মসূচিগুলিকে আমার মনে হয় যে বাস্তবায়ন যদি আমরা করতে পারি, কারণ শর্ট টার্মে অনেকগুলো পুঞ্জীভূত সমস্যা আছে, এটাকে শর্ট টার্মে আসলে আমরা করতে পারবো না। এটা আরও 3-4 বছর লাগবে অর্থনীতিটা একটা জায়গায় আসার জন্য। কিন্তু সেই উদ্যোগটা নেওয়ার জন্য 6 মাস কি যথেষ্ট সময়? না, 6 মাস যথেষ্ট ছিল না, কিন্তু কথাটা হলো যে রাইট ডিরেকশনে তারা যাচ্ছেন কিনা। যেমন ব্যাংকিং খাতে এখন সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, দুর্বল ব্যাংকগুলোকে কি আমরা কি এগুলাকে কি লিকুইডেট করার চেষ্টা করব, নাকি আমরা পরিচালক দেব, নাকি শক্তিশালী ব্যাংকের সাথে একীভূত করব। এসব জায়গাগুলিতে কিন্তু অনেক জটিল, অনেক তাদের কিন্তু পদক্ষেপ নিতে হবে। সো চেষ্টাটা কিন্তু আমার মনে হয় যে করা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে যত দ্রুততার সাথে করা দরকার সেটা হচ্ছে না, এবং কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে বিপরীতমুখী অনেক সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। আপনার কাছে আবারও আসবো জনাব রেজওয়ান রহমান, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। আমরা দেখলাম যে সরকার পতনের পরপর বিসিসিআই থেকে শুরু করে বেশ কয়েকটা ব্যবসায়ী সংগঠনেও প্রশাসক বসাতে হলো। আপনার কাছে আমার জানার বিষয়, এই যে 6 মাস দীর্ঘ সময় হয়ে গেল, কিন্তু তারপরও দেখছি যে এই প্রতিষ্ঠানগুলোতে একটা নির্বাচন দিয়ে নতুন ব্যবসায়ী সংগঠনগুলোকে নতুন করে সাজানো, সেই উদ্যোগটাও কেন যেন খুব বেশি আমরা দেখছি না। সেটিকে আসলে আপনি কিভাবে দেখেন? এই প্রশ্নের উত্তরটা জানার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় অন্তর্বর্তী সরকারের 6 মাসে অর্থনীতির প্রাপ্তি কি। জনাব রিজওয়ান রহমান, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে সংস্কার তো এই সরকারের একটি মূল এজেন্ডা, তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এফবিসিসিআই, বিজিএমই এর মতো বেশ কয়েকটি সংগঠন যেখানে আসলে প্রশাসক বসানো হয়েছে, 6 মাসেও কি আসলে এই সমস্ত প্রতিষ্ঠানে আসলে একটা নির্বাচন দিয়ে ব্যবসায়ীদের যে প্রতিনিধিত্ব সেটি কি করা সম্ভব ছিল না? এটি কি যথেষ্ট সময় নয়? এটা সম্পূর্ণ প্রশাসকদের ব্যর্থতা। এটা আসলে খুবই সহজ, এত সহজ একটা কাজ, এই সংস্কারটা মানে করতে 1 মাসও লাগার কথা না। বা যেটা একটা কথা আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। হয়তো আমাদের ইচ্ছা নেই, বা আমরা ব্যবসায়ীরা তাদেরকে সহযোগিতা করছি না, বা সরকার তাদেরকে যা দায়িত্ব দিয়েছে দেওয়ার পরে সরকার তাদের সাথে সহযোগিতা করছে না। কিন্তু এটা এত সিম্পল একটা কাজ, যেটা আপনি রাষ্ট্রীয় সংস্কারের কথাগুলো যেগুলো বলছেন, ব্যাংকিংয়ের কথা বলেন বা আপনার কনস্টিটিউশনের কথা বলেন, এগুলোর তুলনায় এটা ভেরি সিম্পল। বাট ওই আগের মতোই কিন্তু আমরা আগের মতোই রয়ে গেছে যে জবাবদিহিতার কোনো ভয় আমার নেই, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। সো আমরা এখনও জানি না, আমরা যেটা জানি যে একটা প্রশাসকের নিয়ম হচ্ছে 4 মাসের ভিতরে নির্বাচন করতে হয়। এর মধ্যে যদি সংস্কারের প্রয়োজন হয় সংস্কার করবেন, সেটা যে কোনো কেউ হোক। কিন্তু এতে যে ক্ষতিটা হচ্ছে, বিজিএমইএ অফকোর্স ইজ দ্য ব্যাকবোন অফ দি এক্সপোর্ট সেক্টর, এফবিসিসিআই হচ্ছে আমাদের পার্লামেন্ট। আমরা বলি যে এফবিসিসিআই প্রেসিডেন্ট ইজ দি প্রাইম মিনিস্টার অফ দ্য প্রাইভেট সেক্টর। তো সে তো আমরা কার কাছে যাব? আমাদের সমস্যা, আমি তো কথায় কথায় কোনো উপদেষ্টার কাছে বা প্রধান উপদেষ্টার কাছে যেতে পারি না। আমাদের তখন এফবিসিসিআর প্রেসিডেন্টের কাছে বিভিন্ন অঙ্গ সংগঠনরা দাবি তোলে, এফবিসিসিআর প্রেসিডেন্ট তার পরিচালনা পর্ষদ নিয়ে এসে সেখানে যায়। আজকে আমাদের এতদিন হয়ে গেল, এফবিসিসিআর কোনো নেতৃত্ব নেই। এখন আপনি বলতে পারেন যে আপনার তো প্রশাসক আছে, প্রশাসকের কাজ তো এটা না।
প্রশাসক যদি এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আলোচনা করে, প্রশাসক যদি অন্যান্য ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করে, বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংকিং নিয়ে আসলে টু বি অনেস্ট, নট ইজ রেসপেক্ট, আমি হয়তো উনি চেষ্টা করছেন, উনি হয়তো সাপোর্টটা পাচ্ছেন না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উনি যদি জাস্ট ওনার ইলেকশনটা নিয়ে উনি জোরালোভাবে কাজ করতেন এবং ওনার যে কিছু রিফর্মদের কথা ওনারা বলেছেন এখানে, যে কিভাবে সরাসরি নির্বাচন হবে নাকি নমিনেটেড ডিরেক্টর থাকবে কি থাকবে না। নমিনেটেড ডিরেক্টরের আইন করা হয়েছিল 2002-তে, এটা করা হয়েছিল এফবিসিসিআইকে স্ট্রেনদেন করার জন্য, যাতে করে প্রধান যেসব বাণিজ্য সংগঠনগুলো আছে, ফর এক্সাম্পল আপনার ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, বিজিএমএ, বিটিএমএ বা জুট অ্যাসোসিয়েশন বা যারা আছে, লেদার, ফুটওয়্যার, এরা সবাই যেন একটা ডেডিকেটেড সিট পায়, বিকজ এরাই কিন্তু মূলত অর্থনীতির চাকাগুলো ঘুরাচ্ছে, তো এদেরকে একটা সিট দেওয়ার জন্য সেখানে। কিন্তু এইটা পলিটিসাইজেশনের কারণে গত 1.5 দশক ধরে এত সংগঠন বেড়ে গেছে। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে বাংলাদেশে আমাদের সেক্টর আছে 42টি আর আমাদের অ্যাসোসিয়েশন আছে 482টি। এটা তো আপনারা জানেন, এটা তো সরাসরি এফবিসিসিআইকে দোষারোপ করলেও হবে না, এখানে ডিপার্টমেন্ট অফ ট্রেড অর্গানাইজেশনের একটু দায়বদ্ধতা নিতে হবে। তো আমি যেটা বলবো যে যদি আজকে এফবিসিসিআই একটা জোরালোভাবে একটা অ্যাকশন নেয় যে যত মেম্বার আছে আমাদের, আমরা সবাইকে অডিট করব, ইনক্লুডিং অল দি টপ চেম্বার্স অ্যান্ড টপ অ্যাসোসিয়েশনস, যারা বেস্ট অফ দি বেস্ট, তাদেরকে আমি অডিট করব। আমি কাউকে টার্গেট করে কোনো আক্রমণ করছিলাম, আমি সবাইকে আমি অডিট করব, কে জিএম করলো, কে নির্বাচন করলো, কে ট্যাক্স রিটার্ন জমা দিল, কে তার অডিটেড রিপোর্ট তৈরি করছে, এগুলো যদি আমরা ভেরিফাই করি অটোমেটিক্যালি বেরিয়ে যাবে যেখানে কারা অ্যাকচুয়ালি জেনুইন ভোটার বা জেনুইন অর্গানাইজেশন। অনেক হাস্যকর সংগঠন আছে। এই যে উদ্যোগগুলোর কথা আপনি বলছেন, আসলে কি সেগুলো নেওয়া হয়েছে? কারণ সংস্কারই তো এই সরকারের এজেন্ডা। এবং আরেকটা বিষয় একটু যুক্ত করতে চাই সেই সঙ্গে, আমরা দেখছি যে বিসিসিআইয়ের প্রশাসক হিসেবে যিনি এখন আছেন, সুদের হার থেকে শুরু করে নানান ইস্যুতে সরকারের সাথে দেন দরবার করছেন। সেই জায়গায় আসলে একজন ব্যবসায়ী নেতা যে মাত্রায় আসলে এই কথাগুলো বা এই দেন দরবারগুলো করতে পারতেন, প্রশাসকের কাছে কি সেই একই ধরনের প্রত্যাশা পূরণ হয় ব্যবসায়ীদের কাছে? সেই প্রশ্ন তো আপনি আমাকে করবেন না, সেটা আপনি সরকারকে করবেন। না, ব্যবসায়ী হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের প্রত্যাশা কি উনি পূরণ করতে পারছে এই ফোরামগুলোতে? আমার প্রত্যাশা আমি পূরণ করতে পারবো, আমার প্রত্যাশা মাহবুব ভাই পূরণ করতে পারবে না বা মুস্তাফিজ ভাই পূরণ করতে পারবে না, ওনাদের প্রত্যাশা আমি পূরণ করতে পারবো না। তো এটা আমারটা তো আমি পারবো। এখন এইটা সরকার যদি মনে করে যে ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালায় যাও, ঠিক আছে চালিয়ে যান, আপনি কোনো অসুবিধা নেই। আপনার কাছে আবার আসবো সৈয়দ মাহবুবুর রহমান। একই বিষয়ে একটু আপনার কাছেও জানতে চাই, ব্যাংক খাতেও ঠিক একই সাথে দৈনন্দিন কাজ বা স্বাভাবিক যে কাজকর্ম এগুলো চালানোর সঙ্গে সঙ্গে আসলে আমরা জানি যে মূল পরিবর্তনের জন্য বা সংস্কারের জন্য আইনে হাত দেওয়াটা খুবই জরুরি। সেই জায়গায় কি আসলে উদ্যোগ দেখেছেন গেল 6 মাসে? না, যেটা ওই যে উদ্যোগটা যেটা আমি একটু বললাম যে আপনার ব্যাংকিং সেক্টর রিফর্ম নিয়ে কাজ হচ্ছে, সেখানে যারা গভর্নর সাহেব নিজে ওই কমিটি হেড করছেন এবং ওখানে কোনো ব্যাংকের চেয়ারম্যান আছেন, এক্স বাংলাদেশ ব্যাংকের সিনিয়ররাও আছেন, ওখানে সবাই মিলে কাজ করছেন যে কী করা যায়। এবং আরেকটা যেটা হচ্ছে যে আপনার যে সমস্ত ব্যাংকগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে উইকার ব্যাংকস হিসাবে, সেখানে ফরেন্সিক অডিট হচ্ছে এবং অলরেডি 2টি ইন্টারন্যাশনাল অডিট ফার্ম হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, তারা কাজ করা শুরু করেছে। এতে এই ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখনও ধরেন কোনো আপনি যদি কনক্রিট কিছু বলেন সেটা আমরা এখনও ওইভাবে দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি ধরেন যে আপনার বোর্ডের অ্যাপয়েন্টমেন্টস হচ্ছে বা কিছু ব্যাংকের এমডিদেরকে আপনার মানে আপনার ফোর্স লিভে পাঠানো হয়েছে যে ওইখানে অডিট করার জন্য, সেগুলো দেখতে পেয়েছে। প্লাস কিছু টুকটাক বা আপনার ওরকম মেজর কোনো কিছু আমরা এখনও দেখি নাই যেগুলো বেসিক্যালি আপনার ব্যাংকিং সেক্টর, যেমন ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেখানে কি পরিবর্তন আছে কিনা। যেমন আমাদের এখানে বলা হয়েছে যে একটা কোম্পানি যে ডিফল্ট করেও আপনি ইচ্ছা করলেও সিস্টার কোম্পানিকে লোন দিতে পারবেন, এইটা তো থাকার কোনো কারণ নাই। তো এগুলো নিয়ে আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে এটা এসছে যে একটা কমিটি করা হয়েছে সেন্ট্রাল ব্যাংকে, যারা ধরেন উইলফুল ডিফল্টার নন, হয়তো যে কোনো কারণে হোক, কোভিড বা যে কোনো কারণেই হোক, আপনি মনে করেন গ্যাস পাইনি বা কোনো যেটা আপনার কন্ট্রোলে ছিল না, কোনো ম্যাক্রো ইকোনমিক কোনো কারণে যদি কোনো কোম্পানি বা কোনো ফার্ম যদি ডিস্ট্রেস সিচুয়েশন হয়ে যায়, আপনি যদি মনে করেন যা ওকে একটু রিস্ট্রাকচার করলে, ওখানে সময়টা বাড়িয়ে দিলে বা কিছু করলে সে
উঠে যেতে পারে, সেগুলোকে নিয়ে রিসেন্টলি আপনারা দেখেছেন একটা সার্কুলার হয়েছে এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। এই ধরনের কিছু কাজ হচ্ছে যেগুলো হয়তো আলটিমেটলি এদেরকে যদি রিস্ক স্কেলিং করে তখন বাংলাদেশ ব্যাংকে যাবে, বাংলাদেশ বিআরপিডি প্লাস একটা কমিটি করা হয়েছে উইথ সাম মানে এক্স ব্যাংকার্স, যে ওরা হয়তো সেগুলিকে দেখে যদি মনে করে অ্যাপ্রুভাল দেবে। সো এই ধরনের কিছু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি তো বলেন একেবারে এক্স্যাক্টলি ওই রকম কিছু আমরা দেখতে পাই না। হয়তো ব্যাংকার যেমন ধরেন আমি বলি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এটা অনেক কথাবার্তা আছে। আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরগুলো দেখি ব্যাংকের বোর্ডগুলোতে, এরা কি আসলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নাকি ডিপেন্ডেন্ট ডিরেক্টর? মূলত কিন্তু এরা যারা এসে বসেন তারা কিন্তু ওই ব্যাংকের বোর্ডের যারা এক্সিস্টিং স্পন্সর শেয়ার হোল্ডার যারা আছেন তাদেরই কেউ না কেউ, হয়তো ব্রাদার ইন ল, বেআই কোনোভাবে পড়ে। বারিং ফিউ ব্যাংকস, হাতে গোনা কয়টা ব্যাংক ছাড়া সবগুলো ব্যাংকে কিন্তু এইভাবে বসে আছে। তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের দায়িত্ব কী? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দায়িত্ব হচ্ছে গভর্নেন্সটাকে এনশিওর করা। কিন্তু আমরা যখন দেখি যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আপনাকে বলে দিচ্ছেন স্পন্সর ডিরেক্টরকে আপনি ডিভিডেন্ড পাচ্ছেন না, আপনার টাকা নেই, আপনার রিটার্ন আর্নিংসে একটা অ্যামাউন্ট জমা আছে, ওখান থেকে নিয়ে আপনি ডিভিডেন্ড দিয়ে দেন। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের সাজেশনস টু দ্য আদার, মানে ওইখানে বোর্ডের অন্যদের যে আপনি এটা করেন। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে। তো এইটাকে আপনার যে ফিট অ্যান্ড প্রপার টেস্ট নিয়ে এবং নিয়ে আসতে হবে। এখন সেইটা আমার কথা হচ্ছে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নেবেন। এখন মুস্তাফিজ হয়তো আমি আমার ব্যাংকে আসতে যাচ্ছি, একটা ইন্ডিপেন্ডেন্টের অনেক রেসপন্সিবিলিটি আছে কিন্তু। তো উনি যে অ্যামাউন্টটা দেওয়া হয় ধরেন 10,000 টাকা, এখন অ্যাট দ্য সেম টাইম ওনাকে একটা অ্যানুয়াল রিমুনারেশন দেওয়া হবে 50,000 টাকা, এটা হচ্ছে একটা আসছে। কিন্তু আপনি ওই টাকা দিয়ে আপনি কেন সময় দিবেন, কেন আপনি ফাইলগুলো পড়ে দেখবেন? তারপরও আসে রেসপন্সিবিলিটি নিয়ে। আজকাল যে সময় শুরু হয়েছে আমাদের এখানে যে ল এনফোর্সমেন্ট এজেন্সিজ যারা আছেন তারা কিছু হলে ব্যাংকারদেরও টান দিচ্ছেন, ব্যবসায়ীকে ধরতে পারছেন না কিন্তু। তো এই জিনিসগুলোর পরিবর্তনকে দেখা উচিত যে এগুলো যদি আপনি চেঞ্জ না করতে পারেন, আপনি যদি ব্যাংকগুলোর মধ্যে গভর্নেন্সটাকে আনতে না পারেন, যে রোলগুলো যদি আইডেন্টিফাই করে তাকে যদি অ্যাকাউন্টেবল সেভাবে করতে না পারেন, আপনি করতে পারবেন না। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা হচ্ছে তো এনশিওর গভর্নেন্স ইন দ্য সিস্টেম। সেন্ট্রাল ব্যাংক চেষ্টা করছে, মাননীয় গভর্নর যিনি এসছেন তিনি তার থেকে চেষ্টা করছেন, কিন্তু যেটা আমি একটু বললাম ইউনিট সাপোর্ট ফ্রম কাঙ্ক্ষিত পরিবর্তনের উদ্যোগটা এখনো শুরু হয়নি। অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। প্রাত্যহিক যে কাজ সেগুলো তো সরকারকে করতেই হবে, কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, যে আমূল পরিবর্তন, প্রতিষ্ঠানগুলো তার নিজের দায়িত্ব পালন করবে, একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে এবং একটা সিস্টেম দাঁড়াবে যে সরকার যেই পরিচালনা করতে আসুক না কেন ওই সিস্টেম কখনো ব্রেক হবে না। তো সেই রকম একটা জায়গায় যাওয়ার জন্য আসলে সরকার কি সেই রাইট ট্র্যাকে আছে, নাকি আবারও একটা ওই 1990 সালের মতো রেহমান সোবহান কমিশনের মতো কিছু রিকমেন্ডেশন দেওয়ার মধ্যে আসলে এই সরকারের সমাপ্তি ঘটবে? ধন্যবাদ। দেখুন, অনেক সংস্কার তো এই সরকার কিন্তু হাতে নিয়েছেন এবং সেগুলো থেকে অনেক ভালো ভালো পরামর্শ বেরিয়ে আসছে, কিন্তু সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে সময় দরকার। এটা সবটাই নির্ভর করবে কিন্তু যে আমরা গণতান্ত্রিক উত্তরণের কথা আমরা বলছি এবং আশা করছি তারা সেটাকে কিভাবে বাস্তবায়িত করবেন কি করবেন না। আপনার রেহমান সোবহান স্যার তো সেখানে 29টা টাস্ক ফোর্স করেছিলেন, অনেক সুন্দর পরামর্শ ছিল, আমার সৌভাগ্য হয়েছিল অনেক কম বয়সে সেখানে থাকার। কিন্তু সেগুলোর তো পরবর্তীতে যারা সরকারে এসেছেন উনি কিন্তু চেষ্টা করেছিলেন প্রধান দুইটি দলেরই যারা প্রধান ছিলেন তাদের সাথে কথা বলে যে এটার একটা কমিটমেন্ট নেওয়ার, সেটা কিন্তু হয়নি। তো এখনও যে সংস্কারগুলি এখন আমরা বলছি এটাকে ইররিভার্সিবল কিভাবে করা, যে এটা আর কখনো এটা পেছনে আসবে না, এইটা কিন্তু শেষের বিচারে এটা একটা রাজনৈতিক একটা কমিটমেন্টের ব্যাপার। সুতরাং সেটা যদি আমরা ভোটার হিসাবে সেটা আমরা প্রয়োগ করতে পারি, কাদের উপরে আস্থা রেখে আমরা এটা করব, সেটা একটা ব্যাপার আছে। তবে হ্যাঁ, অনেক আইন কানুন আছে যে আইন কানুনগুলো থাকলে একটা শৃঙ্খলার মধ্যে তারা থাকতে বাধ্য হবেন। আমরা তো এই যে ব্যাংকিং সেক্টরের কথা মাহবুব সাহেব যেটা বললেন, যে সেখানে তো অনেক সময় আমরা যেমন 2.5% দিয়েও রেগুলারাইজ করা, এই ধরনের নিয়ম আমরা পরিবর্তন করেছি। তাহলে এখন যদি আমরা একটা করি এবং পরবর্তীতে সেটা আবার যদি চেঞ্জ করি তাহলে কিন্তু ওই শৃঙ্খলাটা থাকবে না। সুতরাং জনগণই হলো আসলে অতন্দ্র প্রহরী এগুলো বাস্তবায়ন করা এবং এগুলার ইররিভার্সিবিলিটি এবং সাস্টেইনেবিলিটি এনশিওর করা। একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে পরিস্থিতিতে আসলে এই সরকার এসেছে, অতীতের বিভিন্ন সময়ের যে দেশে সংকট ছিল তার চেয়ে এবারের পরিস্থিতিটা একেবারেই ভিন্ন।
সেই রকম একটা জায়গায় আসলে সরকারের কি সুযোগ ছিল না যে কিছু কিছু সংস্কার খুব জোরালোভাবে শক্ত হাতে বাস্তবায়ন করা এবং কিছু কিছু সংস্কার যেগুলো আসলে দীর্ঘমেয়াদে হয়তো পরবর্তী রাজনৈতিক দলের জন্য একটা পথরেখা তৈরি করে দিয়ে যাওয়া, সেই সুযোগ কি ছিল? এর উত্তরটা জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় অন্তর্বর্তী সরকারের 6 মাসে অর্থনীতির প্রাপ্তি কি। ডক্টর মুস্তাফিজুর রহমান, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে অবস্থার মধ্যে দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে সেটা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক ভিন্ন একটা পরিস্থিতি। সেই সরকারের হাতে কি আসলে সুযোগ ছিল না সংস্কারগুলোকে শুরু করে দেয়া, পরিবর্তনটা নিশ্চিত করা এবং তারপরে হয়তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই নতুন কোনো সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা? কেন আসলে এই ডিলেমাটা? না, দেখুন, আমরা তো এখন জানি যে একটা প্রেডিক্টেবিলিটির মধ্যে আমরা যাচ্ছি। এই সরকার খুব বেশি হলে জুন 2026 পর্যন্ত, সুতরাং সময়টাও দেখতে হবে এবং অনেকগুলি সংস্কার কর্মসূচি কিন্তু তারা শুরু করেছেন। তবে আমার মনে হয় যে আপনার প্রশ্নের আমি ইঙ্গিতটা বুঝছি, সেটা হলো যে আমরা আরও দ্রুতভাবে কিছু কিছু কাজ করতে পারতাম কিনা। যেমন এই যে দুর্নীতির প্রশ্নটা আসছে, তো 5ই আগস্টের আন্দোলনের তো পেছনে একটা বড় কারণ ছিল যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে রাজনীতিকরণ করে এবং দুর্নীতি পরায়ণ করে আমরা একটা ব্যবস্থাপনার ব্যবস্থাটা আমরা ভেঙে দিয়েছি। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে অনেক শক্তিশালী অবস্থান নেওয়ার সুযোগ ছিল, সেটা আমরা নিতে পারিনি, যার ফলে এখন এ পয়েন্টে না দিয়ে এখন বি পয়েন্টে দিচ্ছি। এটা তো খুবই হতাশাজনক একটা কথা, কিন্তু কারণ তাদের মতো সৎ ব্যবসায়ীরা যদি আগের মতোই যদি তাদের এইসব প্রতিবন্ধকতা যদি ফেস করতে হয়, তাহলে আর আমাদের আর কিছু থাকলো না। কিন্তু আমরা কিন্তু আশা করেছিলাম যে 5ই আগস্টের ফলে একটা অন্তত শিক্ষা আমাদের হয়েছে যে এই ধরনের যে ধরনের ব্যবস্থা ছিল সেটা পরিবর্তন না করলে সেটাও কিন্তু টেকসই হবে না, এবং শেষের বিচারে ভালো অর্থনীতি, ভালো রাজনীতিও, এটা তো একটা শিক্ষা আমরা নিয়েছি। তো কিন্তু সেটা কিন্তু এখন আমরা দেখছি যে অনেক জায়গায় সেটা করতে পারছি না। আইন শৃঙ্খলার বিষয়গুলো চলে আসছে, প্রাতিষ্ঠানিক যেসব শৃঙ্খলা করার দরকার ছিল সেটা কিন্তু আমরা করতে পারিনি। এখন সংস্কার কর্মসূচি নেওয়া হচ্ছে, এগুলো দেখা যাবে যে পরামর্শগুলি পরবর্তী সরকারের উপরেই বেশিরভাগটা আসবে। কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, আমরা জানি, ব্যাংকিং সেক্টর বলি, এনবিআর বলি। আমাকে যদি অর্থনীতির দিক থেকে যদি বলেন, তা আমি বলবো যে ব্যাংকিং সেক্টর, এটার সংস্কারগুলিকে এমনভাবে আমরা কিছুটা অন্তত অগ্রসর করা, যাতে করে পরবর্তীতে এটাকে আর এটার কোনো বিপরীতমুখী কোনো কিছু আর করা সম্ভব না হয়। দ্বিতীয় যেটা হলো সেটা হলো যে আমাদের এনবিআরের সংস্কার। আমি মনে করি যে এখন এইটা আমাদের যে ঝুঁকির জায়গা যদি আমি বলি অর্থনৈতিক, এটা কিন্তু দুইটা আমি মনে করি যে সবচেয়ে বড় ঝুঁকির জায়গা। একটা হলো যে ব্যাংকিং সেক্টরে এটা না করলে এই যে বিনিয়োগে আস্থা নিশ্চিত একটা কস্ট অফ ডুইং বিজনেস, এটা একটা। আর হলো যে আমরা যদি অভ্যন্তরীণ সঞ্চয় আমরা যদি বাড়াতে না পারি, তাহলে কিন্তু যে ঋণ নির্ভরতার দিকে আমরা চলে গেছি, এই ঋণ পরিষেবা আমাদের ঋণ করে অলরেডি কিন্তু ঋণের পরিষেবা করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ দিকে আছি। সৈয়দ মাহবুবুর রহমান, একেবারেই খুব ছোট করে যদি আপনার কাছেও জানতে চাই যে কাঙ্ক্ষিত পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেটি আসলে শুরু করার ক্ষেত্রে এখনো সরকারের খুব বেশি দেরি হয়তো হয়নি, দ্রুত করা উচিত কিনা বা আপনার পরামর্শ কি হবে? একটা আমি মিস করে গেছি, একটা হচ্ছে টাকা যে প্লান্ডার হতো, যে আপনারা যে 1000 কোটি টাকা চলে যেত, সেটা অ্যাটলিস্ট বন্ধ হয়েছে। আমি বলবো যে এটা খুব ভিজিবল। ধরেন যে টাকাগুলো বাইরে চলে গেছে, বলা হয় না গত 15 বছর প্রায় 150 বিলিয়ন ওয়াট এভার টাকা হ্যাজ গন আউট, বা প্রতি বছরে $15 বিলিয়ন, সেটা কিন্তু বন্ধ হয়েছে। আমি বলবো এই পার্টটা লিকেজটাকে। একটা যেটা হচ্ছে, আমি মনে করি যে স্টেপসগুলো নেওয়া হয়েছে এগুলোর আরও বেশি ফাস্টার ইমপ্লিমেন্টেশন দরকার, আর একটু ভিজিবিলিটি দরকার, যাতে করে মানুষের যেন একটা ট্রাস্ট মানুষজন দেখতে পায়। অনেক কাজ হয়তো করছেন যেগুলো হয়তো আই এম শিওর যারা মেম্বাররা আছেন তারা অনেক কাজ করছেন, কিন্তু ব্যাপারটা কিছু ভিজিবিলিটির প্রয়োজন। আদারওয়াইজ হয় কি, মানুষজনের যে আস্থার জায়গাটা গ্যাপ পড়ে যায়। ওটা যদি দেখাতে পারে তাহলে আমার কাছে মনে হয় আস্থাটাও ফিরে পাবে। অ্যাট দ্য সেম টাইম ব্যাংক তো এন্ড অফ দ্য ডে উই আর সেলিং ট্রাস্ট, তখন কিন্তু যারা কাস্টমার আছে তাদের কিন্তু আস্থাটা বাড়বে। তারা এখন চিন্তা করে আমি তো আগে যেমন ছিলাম তেমনই দেখছি, আদার দেন দ্য চেঞ্জেস দ্যাট হ্যাজ হ্যাপেন। তো আমার কাছে মানে ওই ব্যাপারটা খুব দরকার, যে কি পরিবর্তনটা হয়েছে সেটা একটু যদি আসে এবং মানুষজন দেখতে পায়, এটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিজওয়ান রহমান, আপনাকে দিয়েই শেষ করতে চাই। যে পরিবর্তন আকাঙ্ক্ষা করে জনগণ এবং ব্যবসায়ী মহল,
সেই পরিবর্তনের শুরুটা অ্যাটলিস্ট এই সরকারের করে দেওয়া যাওয়া উচিত কিনা? সেটা তো এই সরকারের জন্য ফরজ, উচিত কিনা বলা তো একেবারে ঠিক না, এটা তো তাদের জন্য ফরজ হয়ে গেছে এখন। আইনের শাসন নিশ্চিত করা এবং মানুষ যেন আইনকে ভয় পায়। বিগত কয়েক দশকে আইনকে কোনো সরকারি কর্মকর্তা, কোনো ব্যবসায়ী, কোনো আইনের কর্মকর্তা বা কোনো পুলিশ বলেন, যে কোনো কেউ আইনকে ভয় পেত না, তাদের কোনো জবাবদিহিতা ছিল না। মানে অতীতে আমরা একটা কথা শুনতাম যে মানে হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না। না, সেটা হচ্ছে এখন কি খুব একটা কি চেঞ্জ হয়েছে? আমি যদি আপনাকে এক্সাম্পল দিতে বলি, আপনি যখন মিলিটারি গভর্নমেন্ট ছিল, ওই লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট 111-এ একটা ব্যবসায়ী যারা দুর্নীতির জন্য অ্যারেস্ট হয়েছে, তাদের কি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে? এখন পর্যন্ত কেউ কি জেলে গেছে? একটা সিঙ্গেল এক্সাম্পল আমাকে দেন। সব কিছুই ম্যানেজ হয়ে যায় বাংলাদেশে। এবারও কি ম্যানেজ হয়ে যাবে? যদি ম্যানেজ হয়ে যায় তাহলে আমাদের ভয় থাকবে কেন? আমরা জানি যে আমরা বেরিয়ে যেতে পারবো, আমরা দুর্নীতি করে পার পেয়ে যাব, আমরা অর্থ পাচার করে পার পেয়ে যাব, আমরা খুন খারাপি করে পার পেয়ে যাব। তো এই এক্সাম্পলটা তো সরকারকে ক্রিয়েট করতে হবে। রাষ্ট্রীয় কর্মকর্তা যারা, আমাদের সরকারি কর্মকর্তা যাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি কি আপনি দেখাতে পেরেছেন? আপনি ওই যে গত সরকারে যে বালিশকাণ্ড হয়েছে সেখানে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি তারা দিতে পেরেছে? এখনও দিতে পেরেছে? আমার পয়েন্ট হচ্ছে এই সরকারের রোডম্যাপটা অতি জরুরি। সংস্কারের যে এখন প্রপোজালসগুলো এসছে, এটা কিন্তু ইমপ্লিমেন্টেশন না, দিস আর প্রপোজাল, যেগুলো হতে সময় লাগবে। কিন্তু সরকার যদি একটা চার্ট করে দেয় যে এতদিনের মধ্যে এইটা করব, এতদিনের মধ্যে এইটা করব, আপনি জাস্ট বললে হবে না যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিব। আপনি নির্বাচনের অ্যানাউন্সমেন্টটা কখন করবেন? এটাও কিন্তু একটু যে আমাদের ওই সব প্রশাসকদের মধ্যে আরও শুরু হয়ে যাচ্ছে, প্রশাসকরা বসে আছে, আসলে বসতে আপনাকে পুরো একটা রোড ম্যাপ দিতে হবে, এতদিনের মধ্যে আমি এই প্ল্যানিং করব, এতদিনের মধ্যে আমি ইমপ্লিমেন্টেশন করব। এইটা যদি না দেন তাহলে কেউই কিন্তু আমরা নিজেরা ব্যবসায়ীরা প্ল্যানিং করতে পারবো না, একটা ব্যাংকার প্ল্যানিং করতে পারবে না, ইকোনমিক ফোরকাস্টের জন্য আমরা বসে থাকবো। আমাদের অর্থনীতি, জুলাই বিপ্লবের যে প্রত্যাশা সেটাও আসলে অর্থনীতির ক্ষেত্রে অন্তত পূরণ হবে না। সেটা তো হবে কি করে? আপনি জুলাই বিপ্লবের যে বিচার, এটা কি এখনো শুরু হয়েছে? এখনো কি সেটা কোনো দৃষ্টান্তমূলক কোনো কিছু দেখা যাচ্ছে? একটা লোককে ধরা পড়েছে নাকি? সেগুলোকে আমরা কি ওভারলুক করছি? তাহলে কি এতগুলো জীবন কি বৃথা যাবে? তো এগুলো তো আসলে এইটা ঠিক যে এই সরকার যেরকম একটা দেশকে ইনহেরিট করেছে, তারা অনেক ঝামেলার মধ্যে যাচ্ছে, সেটা আমি জানি। একটা কথা আপনাকে মনে রাখতে হবে, সরকারি কর্মকর্তা বলেন, রাজনৈতিক দল বলেন, ব্যবসায়ীরা বলেন, কেউ কিন্তু চায় না এই সরকার ফেল করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। অর্থনীতির সংলাপ থেকে ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।